এল বাস্তু, টি বাস্তু, টি কাটিং জোন, এল কাটিং জোন, এগুলো কি ভালো? এগুলো একদমই ভালো না। এল বাস্তু যে হচ্ছে, এল একটা বন্দুকের মতন দেখা যাচ্ছে, দেখবে ওই যে এল বাস্তু না সবসময় না তাদের আজকে আকাশে রামধনু 7টা রং, আমাদের যে 7টা চক্র সেটাও 7টা রং, এবং প্রকৃতি দেখো কত সুন্দর করে আমাদের এই যে 7 চক্র, আমাদের যে দেহটা উনি কিভাবে ব্যালেন্স করাচ্ছে সাধারণ ভাবে। কেন সবার পর রত্ন নেওয়ার সামর্থ্য নেই, আমি কি করে কি করবো আমি বুঝতে পারছি না, আমরা তো বুঝে নিলাম, বুঝে নিয়ে তারা ওই জায়গাটা ঠিক করলাম, ঠিক আছে, তাকে হয়তো নীল করে দিল, উনি তো আরো ভুগবে, তার সাথে আরো যারা চন্দ্রের দশা ভোগ করবে তাদেরও সেম চলে আসবে। মেডিটেলিজেন থেকে আমি দেবপ্রতিম, আজকে আবারও অপরাজিতা মাতা আমাদের সঙ্গে বাস্তু আর তন্ত্র এই দুটোকে নিয়ে আলোচনা করবে। তার জন্য সরাসরি আমি ভিডিওতে চলে যাচ্ছি, আর তার আগে আপনাদের একবার একটা কথা বলে দিচ্ছি, একটু লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন, কেন কি অনেক ইন্টারেস্টিং জিনিস, অনেক অজানা জিনিস কিন্তু আমরা আস্তে আস্তে নিয়ে আসছি, যেটা আপনারা জানতে পারবেন, খুব এনজয় করবেন। আমাদের অনুষ্ঠানগুলো কিন্তু ভালো হয়, আপনাদের প্রচুর কোশ্চেনও করেন, উত্তর দেওয়ার আমি চেষ্টা করি। এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন। সত্যটা ভয়ঙ্কর। আবার আজকে শুনলাম তুমি একটা ভালো একটা টপিক নিয়ে বলছো, যেটা কি বলবো, একটা মিক্সচার, যেটা বাস্তু আর তন্ত্র এই দুটোর মধ্যে যে ব্রিজটা আছে, এই ব্রিজটা নিয়ে একটু আলোচনা করি। একদম খুব সুন্দর একটা টপিক, বাস্তুতন্ত্র। সবটাই হচ্ছে একদম পঞ্চতত্ত্বে গঠিত, কারণ আমাদের দেহটাও যেমন পঞ্চতত্ত্বে গঠিত, বাস্তুও পঞ্চতত্ত্বে গঠিত, বিশ্ব ব্রহ্মাণ্ড পঞ্চতত্ত্বে গঠিত। তাহলে সবাই চায় আমাদের ব্যালেন্স, কথায় কথায় বলে না, তোর না রাগটাকে কন্ট্রোল করা ব্যালেন্স নেই, আর একটু ব্যালেন্স কর, তাহলে তো জীবনে এগোবি, নাহলে কি করে এগোবি। তাহলে এইটা হচ্ছে যে বাস্তুতন্ত্র মানে ব্যালেন্স, আমাদের ব্যালেন্সটা এবং এই বাস্তু সে ধরে রাখতে পারছে সমন্বয়। যে একটা মানুষ ভালো থাকতে গেলে তার এই নিজের দেহ এবং বাস্তুটাকে কিন্তু ব্যালেন্স করতে হবে। দাড়ি পাল্লা যেরকম, কেউ তো কম নিতে চায় না, সবাই তো চায় বেশি দিতে, তাই তো। ওজন 1 কিলো বাটখারা তো 1 কিলো বাটখারা তো রয়েছে, এবার সে ভাববে 1 কিলো থেকে যদি আরেকটু বেশি হতো, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, যেটাই দিচ্ছে, একটু যদি বেশি হতো তাহলে তো ভালো লাগতো। ভালো করে দেখে যে মাপটা একটু বেশি আছে, তো তো সেই বেশিটা আমাদের বাস্তু দেয়। বেশিটা বাস্তু দেয় বলতে কিরকম ভাবে দেয়? বেশিটা বাস্তু দেয় বলতে, আগে এটা নিয়ে একটু ব্যাখ্যাটা করে নি। তন্ত্র মানেটা তো অনেকেই অনেক রকম ভাবে বলবেন, তো দীর্ঘ বছরের তন্ত্র সাধন পথে থাকতে থাকতে এই যে তন্ত্র মানেটা কি এটা আগে বুঝতে হবে। যে তন যে কথাটা আছে সেটা নিজের দেহ, ত্র মানে তন্ত্র মানে ত্রাণ করে দিচ্ছি, বা দেহের রক্ষা, দেহের গতি। তো আমাদের দেহের একটা গতি যখনই হচ্ছে, বা আমরা দেহের গতি করতে চাইছি, তো সেটাই হলো তন্ত্র। তাহলে আমাদের দেহটাও কিন্তু একটা দেহের ওপর কিন্তু দাঁড়িয়ে আছে। আজকে তন্ত্র বা তান্ত্রিক মানে তো মানে আমরা একজন তান্ত্রিকের কাছে গেলেও কি বিশাল একটা বিশাল বড় করে হোম করবে, যজ্ঞ করবে, এই কাটান করে দেবে, ওই কাটান করে দেবে, মানে সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, এটা যেমন মানুষের ধারণা। হ্যাঁ, আবার সাথে সাথেও ঠিক হয়, এটাও কিন্তু বাস্তব। তখনই হবে যখন আরেকটা দেহ যখন ঠিক থাকবে। বাস্তু পুরুষের তো একটা দেহ আছে, তিনি তো ঠিক একটা ব্যাঙের মতন এরকম করে উপর হয়ে শুয়ে আছেন বাস্তুর মধ্যে। ওই দেহটারও যখন ঠিক অবস্থানে, ঠিক জায়গায় সবকিছু ঠিক থাকবে, তখন কিন্তু সত্যি তন্ত্র কথা বলে। একটা ডট আমরা লিখলাম, যে ডট দিলাম, ডটটা আমরা এইভাবে ডটটা থেকে একটা দাগ নিয়ে এসে কিন্তু আমরা ওইটাকে পুরো একটা সার্কেল তৈরি করি, তাই তো।
তো সার্কেল তৈরি করতে গেলে এইভাবে আসতে হচ্ছে। ডটটা শুরু করলাম, ডটের থেকে আসলাম জ্যোতিষশাস্ত্র বিদ্যা, আচ্ছা। তারপরে আসলাম বাস্তুশাস্ত্র, তারপরে গেলাম হচ্ছে তন্ত্রশাস্ত্র বিদ্যা। আচ্ছা। এইভাবে কিন্তু পুরো ডটটা কমপ্লিট হয়ে একটা বৃত্ত তৈরি হলো, সুন্দর বলয় তৈরি হলো। তাহলে আজকে বলছে সায়েন্স যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখান থেকে অকাল সায়েন্স শুরু হচ্ছে। তাহলে এই যে দুটো যে আছে না, জ্যোতিষশাস্ত্র বিদ্যা এবং বাস্তুশাস্ত্র বিদ্যা, জ্যোতিষশাস্ত্র বিদ্যাকে আমাদের নিজের কালপুরুষ চক্রেরও তো একটা তত্ত্ব রয়েছে, পুরো অগ্নি পৃথিবী বায়ু জল আকাশ তত্ত্ব কালপুরুষ চক্র রয়েছে জন্মচাটের, বাস্তুতেও সেই অগ্নি পৃথিবী বায়ু জল আকাশ সবই রয়েছে। এবং আমাদের তন্ত্র যেটা বলছি যে আমরা মন্ত্র জপ তপ করছি আমার দেহটা থেকে, সেই দেহর মধ্যেও কিন্তু বাস্তু মানে পঞ্চতত্ত্ব রয়েছে। তাহলে এই তিনটে সমন্বয় যখন ঠিক থাকবে, ব্যালেন্স যখন ঠিক থাকবে, তখন কিন্তু অটোমেটিকলি সবকিছুই সম্ভব। আর না হলে যদি কোনোটার গড়বড় থাকে তাহলে কিন্তু একটা মানুষ সম্পূর্ণভাবে ঠিক থাকতে পারে না, ঠিক হয় না। দেখবে কিছু সময় মানুষ ভালো থাকে, তন্ত্রের একটা প্রভাব পড়ে, আবার সেটাকে ওই প্রভাবটা যখন পড়ছে তখন ভালো আছে, প্রভাবটা আস্তে আস্তে কাটতে থাকে। কারণ আমরা যদি একটা কর্পূর যদি একটা ঘরের মধ্যে রেখে দিই, কিছুদিন পর কিন্তু সেই গন্ধটা ছড়াতে ছড়াতে সেটা কিন্তু আর কিছু থাকবে না, শুধু ওরকম ভাবে ডালাটা পড়েই থাকবে। তাহলে ঠিক সেরকম এইবার কি হচ্ছে, আমরা যদি কর্পূরটাকে যদি একটা কিছুর মধ্যে করে ছোট 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 ফুটো করে রাখি, সেটা কিন্তু অনেক দিন স্মেল দেবে। আবার যদি কোনো কৌটার মধ্যে আবদ্ধ করে রাখি, সেই কৌটোটা খুললেই কিন্তু ঘরটা একটা সাথে সাথে বিশাল সুগন্ধি হয়ে যাবে, জায়গাটা পুরো সুগন্ধে ভরে যাবে। তাহলে আমাদের বাস্তুটা কিন্তু খুব সুন্দর ভাবে তত্ত্বটাকে ব্যালেন্স করতে হবে। বাস্তু তত্ত্ব ব্যালেন্স না থাকলে সাধন পথেও এগোনো যায় না। একটা সাধকেরও কিন্তু মতিভ্রম হতে থাকে। সাধকেরও মতিভ্রম অবশ্যই, কেন হবে না সাধকের মতিভ্রম? আজকে আমরা সাধনা করছি, আমাদের সাধনা করতে গেলে কিসের প্রয়োজন? আগে সর্বপ্রথম মনোসংযোগ, কনসেন্ট্রেট। আগে নরমালি বসে থাকতে হয়। হ্যাঁ, তো বসে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা। ধৈর্য কার আছে কত? আর এই ধৈর্যটা কে দেবে? মনটাকে আমরা মনোনিবেশ করব কি করে? তন্ত্রে অকাল্টের দিকে। তাহলে অকাল্টের দিকে কে পৌঁছে দিচ্ছে আমাদেরকে? কেতু গ্রহ, তাই তো? এবং আমাদের মধ্যে বৈরাগ্যটা আনছে কে? দেবগুরু বৃহস্পতি গ্রহদেব। আচ্ছা। তাহলে এনাদের মানে বাস্তুর মধ্যে এনাদের অবস্থানটা কোথায়? উত্তর পূর্ব কোণে, মানে ঈশান কোণ। তাহলে যে সাধন পথে হাঁটছে তার যদি মানে এখন এই কলি যুগে এসে দাঁড়িয়েছে, যেটা যে সাধন পথে হাঁটছে তার বাড়ির যদি উত্তর পূর্ব কোণ কোনো ভাবে যদি ডিস্টার্ব করা থাকে, ডিস্টার্ব মানে কারোর হয়তো দেখবে উত্তর পূর্ব কোণটা কাটা থাকে, যে বাড়িটা পুরো চৌকো না, কারোর হয়তো এখানে টয়লেট রয়েছে, কিচেন রয়েছে, ভারী কোনো বস্তু রয়েছে, নোংরা আবর্জনার স্তূপ করে রেখেছে, কিংবা সেপটিক ট্যাঙ্ক আছে, কিংবা উপরে একটা ওভার ট্যাঙ্ক রেখে দিয়েছে। তাহলে কি হলো? এই যে ওই মাথাটার মধ্যে দেবগুরু বৃহস্পতি গ্রহদেব এবং কেতু গ্রহরাজ ওখানে অবস্থান, তার মধ্যে বাস্তু পুরুষের মাথা সেখানে। তাহলে এই মাথার উপর যখন কোনো নোংরা আবর্জনা কিংবা মল মূত্র যেটাই পড়ছে বা রান্না হচ্ছে, যদি কারো রান্নাঘর থাকে, প্রথমত আমরা যে বাস্তু নিয়ে বলছি, সাধারণ মানুষের বাড়িতে বা সাধকের বাড়িতে, যার বাড়িতেই হোক, যদি ঈশান কোণে যদি রান্নাঘর থাকে, দেখবে সবসময় না বিনা কারণে ফটফট ফটফট করে রেগে যাচ্ছে সেই বাড়ির লোক। আচ্ছা। এবার সাধক যে সাধনা করছে, ঠিক সেম তারও যে কোনো কিছুতে রাগ হয়ে যাবে। গুরু হয়তো একটা কিছু বললো, গুরুর উপরও রাগ হয়ে গেল। কোনো ভক্ত তাকে কিছু বললো, তার উপরও রাগ হয়ে গেল। কেন? মাথার মধ্যে আগুন জ্বলছে মানে তার সেই বাড়ির বাস্তুর প্রতিটা মানুষেরই কোনো না কোনো প্রবলেম আসবে। এবার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশাও কিন্তু সেটা ভীষণ তার উপর প্রভাব ফেলে। কারো হয়তো বৃহস্পতির দশা চলছে বা কেতুর দশা চলছে, তাহলে তো তার একদম মানে ওই দশাতে তো তাকে একদম ডিস্টার্ব করে ছাড়বে। তাহলে সাধনার পথেও কিন্তু আমাদের কিন্তু উত্তর পূর্ব কোণ ভীষণ দরকার। মনোনিবেশ, মনোসংযোগের জন্য উত্তর পূর্ব কোণটা কিন্তু একদম সঠিক ভাবে ঠিকঠাক করে রাখতে হবে। বায়ু কোণটাও, যেহেতু আমরা জপ মানে বায়ু তত্ত্ব, বায়ু কোণটাও ঠিক রাখতে হবে।
এইবার আসছে নৈঋত্য কোণ। কেন নৈঋত্য কোণে হচ্ছে রাহুদেবের নিবাস, সে খালি তাকে ভ্রমের মধ্যে ঘোরাবে, একবার এদিক একবার ওদিক একবার সেদিক, খালি মাইন্ড ফ্ল্যাকচুয়েট, শুধু মনে হবে যে এটা করলে ভালো লাগছে না, না এটা ঠিক পথে হয়তো চলছি না, তাকে খালি ভুল পথে ডিরেকশন এদিক ওদিক বদলাতে থাকবে। এটা সাধারণ মানুষের ক্ষেত্রে এবং সাধকের ক্ষেত্র। তন্ত্র করতে হলে অবশ্যই তন্ত্র পথে হাঁটতে হলেও তার বাস্তু যেমন ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি নিজে বসছি মানে আমার দেহ, আমিও কিন্তু বসছি আরেকটি দেহর ওপর। আমার শরীরটাও যেমন পঞ্চতত্ত্বে গঠিত, বাস্তুটাও পঞ্চতত্ত্বে গঠিত। তাহলে এই দুটো যদি সমন্বয় সমান্তরাল যদি না থাকে, ব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু সে এদিক ওদিক ভটকা, মানে বিভিন্ন রকম কিছু হয়ে যেতে পারে। মানে এটা কি সাধকেরও হতে পারে? কেন আমি কি বললাম কথাটা, যে সাধকের তো প্রত্যেকের, আজকে যদি একটা সাধক জব করছে, সে হাজার প্রচেষ্টা, তার প্রচন্ড যে আমি এটা কমপ্লিট করেই ছাড়বো, জেদ দিচ্ছে মঙ্গল গ্রহ, আমি এটা কমপ্লিট করবো, এটা করবো, কিন্তু তার যদি নৈঋত্য কোণ কোনোভাবে এফেক্ট করা থাকে, এইবার কি হবে, মাইন্ড খালি তার ফ্ল্যাকচুয়েট করাবে। এবার সে তো মনে একটা জেদ নিয়েছে আমি করব, কিন্তু সে মনোনিবেশ করতে পারছে না, সেই জেদটাকে, সেই লক্ষ্যটাকে সে পরিপূর্ণ করতে পারছে না। সেই লক্ষ্যটা তো পরিপূর্ণ করাবে এই দুটো কোণ, ভীষণ ইম্পর্টেন্ট। বহু 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 দীর্ঘ, মানে বলে না তন্ত্র একটা রিসার্চ, বহু রিসার্চের পর কিন্তু আজকে বাস্তুটাকে কিন্তু খুব ভালোভাবে আমরা এটা মানে উপলব্ধি করতে পেরেছি যে একটা মানুষের, সাধারণ মানুষের জীবনে বাস্তু হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট, এবং একজন সাধকের জীবনেও বাস্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। কেন তত্ত্ব ছাড়া আজকে বিশ্ব ব্রহ্মাণ্ডে পঞ্চতত্ত্ব গঠিত, আমাদের প্রত্যেকের দেহ পঞ্চতত্ত্বে গঠিত, বাস্তু পঞ্চতত্ত্বে গঠিত, দাড়ি পাল্লা কাটা একদম সমান সমান। এই দুটো জায়গা সমান হলে কাটাও কিন্তু সমান সমান এদিক ওদিক নড়বে না, তাই তো? তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড ধরতে পারো কাটা, বাস্তু আর আমি হচ্ছে দাড়ি পাল্লার যে ওজন আর বাটখারা। আমরা সব যখন ওজন মাপে আমরা সবটা দেখে নিই, ওপরে কাটাটাও দেখি, এইদিকে ঝুলে আছে না এইদিকে ঝুলে আছে, আবার এইদিকে বাটখারাটাও দেখছি, এবার এইদিকে ওজন মাপার এটাও দেখছি যে কোনটা উঁচুতে উঠে আছে, বাটখারা নিচে আছে না জিনিস মাপার জিনিস ওপরে আছে, নাকি না বাটখারা ওপরে আছে না এটা নিচে আছে। তো আমরা সবকিছু দেখে নিই প্রত্যেকটা জিনিস, তাই তো? বেশি নেওয়ার চেষ্টা করি, একটু বেশি দিলে মনে খুশি হয়। তো একটু বেশি দেবে বাস্তু, কি করে দেবে? আজকে আমাদের চেঞ্জ হতে থাকে, কেন গ্রহদেবরা সব মুভমেন্ট করে, তো কেউ তো এক জায়গায় স্থির না। তো দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা কিন্তু আমাদের আসতেই থাকে পরপর। তাহলে এবার ধরো কারোর বুধের দশা, তাকে সেই সময়টা ভালো দেবে, কিন্তু এবার চলে আসলো শুক্রের দশা, তার হয়তো অগ্নিকোণ ডিস্টার্ব রয়েছে, সেই শুক্র তার হয়তো নেগেটিভ প্ল্যানেট, অগ্নিকোণ ডিস্টার্ব রয়েছে, আবার তার জন্ম ছকেও নেগেটিভ প্ল্যানেট, অবভিয়াসলি তার কিন্তু সেখান থেকে সমস্যাটা আসবে। আর যদি অগ্নিকোণটা ঠিকঠাক থাকে, যেটা জন্ম ছকে যে শুক্রের নেগেটিভ যে প্রভাবটা, সেটা কিন্তু তার উপর প্রতিফলিত হবে না, অল্প সামান্য। কেন আমরা ওইভাবে কিন্তু পারবো না শুক্রদেবকে, শুক্র প্ল্যানেটকে ওই স্থান থেকে তুলে দিতে, কিন্তু আমরা যদি বাস্তুটা যদি ঠিক করে রাখি, মানে শুক্রের যে জায়গাটা, অগ্নির যে জায়গাটা, তাহলে অবশ্যই আমরা কিন্তু ওই যে বলে না গা লেগে গা ছুঁয়ে বেরিয়ে যায়, মানে মালুম হবে না, ওই একটুখানি মানে ওই ভূমিকম্প হলে যেরকম একটু মনে হচ্ছে নড়ছে, ওরকম একটা বিষয় হবে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সাধকরা সাধনা যে করে, ঠিক আছে, সব সময় তো মানে মন্দিরে বা শ্মশানে করে না, মানে নির্জন স্থানে গিয়েও করে, ঠিক আছে, তো সেখানের বাস্তুটা কি হয়? দেখো আজকে শ্মশানে, মানে শ্মশানে ম্যাক্সিমাম সব দেখা যায় যে সাধকরা শ্মশানেই জব সাধনা করছেন, এবং স্বয়ং দেবাদিদেব মহাদেব উনিও শ্মশানেই বিরাজমান। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শ্মশানে কিন্তু পঞ্চতত্ত্ব বিরাজমান, কারণ আমরা একই সাথেই পঞ্চতত্ত্বকে পাচ্ছি। আমরা যে ভূমিতে বসছি, শ্মশান ভূমিতে, পিতৃতত্ত্ব,
উপরে তো আকাশ, খোলা আকাশ রয়েছে। এবার শ্মশানে দেখবে দাহ হচ্ছে, অগ্নি সবসময় জ্বলছে, আবার ঠিক পেছনেই কিন্তু নদী থাকে, তাই তো, হাওয়া কিন্তু বইছে আর জব করছি আমরা। তো অ্যাকচুয়ালি পঞ্চতত্ত্ব কিন্তু ওখানে মানে সব সময় কিন্তু বিরাজমান। এইবার আমরা কি করতে বসছি, সাধনা মানে আমরা পঞ্চতত্ত্বকে নিজের মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করছি, তাই তো। তাহলে আমরা যদি সেই যেখানটা একদম সম্পূর্ণভাবে ব্যালেন্স আছে সেখানটা বসলে অটোমেটিকলি আমরা নিজেকে আরো খুব হিল করতে পারবো, ব্যালেন্স করতে পারবো, জবটা ভালো হবে, মনোসংযোগ হবে, কনসেন্ট্রেট হবে, কেন সবই তো তত্ত্ব রয়েছে এখানে। না যারা শ্মশানে করছেন এবার নির্জন জায়গা বা নির্জন জায়গাও যিনি করছেন সেখানেও তো দেখবে কোনো লোকালিটি নেই। একটা আমাদের সাউন্ড থ্রো আমরা যে দেবে একটা কোনো ফাঁকা জায়গায় গেলে না যদি বলি থ্যাংক ইউ ইউনিভার্স, সেটা কিন্তু আমাদের দিকেই রিটার্ন আসছে, আসছে তো। তাহলে এই যে আমাদের দিকে আমরা যখন একদম নির্জন জায়গায় চলে যাব, আমরা যেটা থ্রো করছি, ইন্ডিকেট পাঠাচ্ছি কোনো বীজের মাধ্যমে, কোনো সাইনের মাধ্যমে, সেটা কিন্তু আমাদের কাছে আরো প্রতিফলিত হচ্ছে। আচ্ছা, ওটাতে কিন্তু আমরা তাড়াতাড়ি করে ইউনিভার্সের যে শক্তিটা, কসমিক এনার্জিটা কিন্তু আমরা আরো বেশি ভালো অ্যাবজর্ব করতে পারি, কারণ আমরা যেটা পাঠাচ্ছি সেটাই তো আসছে আমাদের কাছে। কোথাও তো আকাশে মেঘ জমে নেই, মানে জলের ট্যাঙ্ক নেই বা ওখানে জলের কিছু নেই, বৃষ্টিটা হচ্ছে কোথা থেকে? এই যে নদী নালার জল সেটাই তো বাষ্প হয়ে ওপরে উঠছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। বিশাল আকারে বৃষ্টি হলে কিন্তু তখন আমাদের বন্যায় বইয়ে দেয়, একদম পুরো ছারখার করে দেয়, নদীর পাড় ভেঙে নিয়ে যায়, কুল ভেঙে নিয়ে যায়, ঘরবাড়ি ভেঙে দেয়। তাহলে আমরা যখন নির্জন জায়গায় যখন একটা বসবো, যেখানে লোকালিটি একদমই গভীর জঙ্গল, খালি জঙ্গল, পুরো একদম উপরে খোলা আকাশ, সেটার কিন্তু ভাইব্রেশনটা কিন্তু প্রচুর পরিমাণে যায়, কারণ ওখানে কোনো গাড়ি ঘোড়া নেই, কোনো পলিউশন নেই, কিচ্ছু নেই। আমরা যত জব করছি সেটা আরো দ্বিগুণ হয়ে, কোটি গুণ হয়ে আমাদের কাছে রিটার্ন করবে। যেমন ফাঁকা জায়গার কথা বললাম, যদি থ্যাংক ইউ ইউনিভার্স বলি, ওটা আমাদের কাছে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স অনেক ভাবে আসবে, প্রতিফলিত হবে। সেই কারণে নির্জন স্থানে গিয়ে জবটা করলে পরে আমাদের নিজের মধ্যে তাড়াতাড়ি সেটাকে অ্যাচিভ করা যায়, কসমিক এনার্জিটাকে খুব তাড়াতাড়ি নিজের মধ্যে অ্যাচিভ করা যায়। আচ্ছা, এই যে সব সময় যে নির্জন স্থান যেটা বললেন, নির্জন স্থান, সেটা তো শ্মশানের নির্জন স্থান, ঠিক আছে? সেরকম শ্মশান তো এখন আর কোথায় আছে যে নির্জন স্থান? এখন তো প্রত্যেকটা শ্মশানেই তো মানে একটা পার্কের মতন হয়ে গেছে, চোখে যেগুলো দেখা যায়। আজকে এখন আর শ্মশান সেরকম নির্জন স্থান নেই, তবে এখনো গুপ্ত গুপ্ত অনেক শ্মশান কামাখ্যায় গেলে দেখা যায়, তারপরে মায়াঙ্গে গেলে দেখা যায়, যেখানে যেখানে আমি গেছি। কাশিতে গেছি, ওখানে সারাক্ষণই তো হই হুল্লোড় চেঁচামেচি, কেন অনবরত এখানে সবসময় আসছে। তবে কাশি আর মণিকর্ণিকা ঘাটে, শ্মশান ঘাট তো সেই নির্জন থাকুক আর কোলাহল থাকুক, তার ভাইব্রেশনের সাথে কোনো ভাইব্রেশন তুলনা করা যায় না। কারণ কাশির একটা ভীষণ বড় অভিজ্ঞতা আছে, সেটা অন্য কোনো সময় জানাবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে জানাবো। হ্যাঁ হ্যাঁ। তো যেটা হচ্ছে গিয়ে এই যে বাস্তুকে ঠিক করা, ঠিক আছে, বা বাস্তুকে রেকটিফাই করলাম ভালোভাবে, ঠিক আছে, সেটা না ওপেন বাস্তু প্ল্যান করে, প্ল্যান পাস করে তারপর সেইভাবে একটা করা যায়, যেটা স্টার্টিং থেকেই হলো। আর যদি করাই আছে, পুরো বাড়ি ঘর সব করা আছে, এবার সেটাকে ঠিক করবো কি? আচ্ছা দেখো, যেটা করে ফেলেছে, এখন যারা ভ্যাকেন্ট জমি যেটা আছে সেটা তো বাস্তু অনুযায়ী করবে। যারা করে ফেলেছে কিন্তু সেখান থেকে সরানোর উপায় নেই, অবশ্যই সেখানে কালার থেরাপি। কারণ হলো সবই তো রঙের খেলা। আজকে আকাশে রামধনু 7টা রং, আমাদের যে 7টা চক্র সেটাও 7টা রং, এবং প্রকৃতি দেখো কত সুন্দর করে আমাদের এই যে 7 চক্র, আমাদের যে দেহটা উনি কিভাবে ব্যালেন্স করাচ্ছে সাধারণ ভাবে। কেন সবার তো আর রত্ন নেওয়ার সামর্থ্য নেই। আজকে গরিব দুঃখী ভিখারি তাও তো দুটো ভিক্ষা পাচ্ছে তো, তারা তো ওই শাকসবজি খাচ্ছে।
কারণ দেখো আজকে আমরা ওই যে কোনো কালার এনে ঘরে লাগিয়ে দিচ্ছি নিজের মন মতন, তাহলে বলতো গাজরটা ওই কমলা কালারে কেন, কে রং দিয়ে এসছে এখানে গাছের গোড়া? তাই না? প্রকৃতি সৃষ্টি করেছে হ্যাঁ, প্রকৃতি। আমাদের অগ্নি তত্ত্বকে ঠিক রাখার জন্য। আচ্ছা, অরেঞ্জ কালার অগ্নি তত্ত্বকে। আজকে রেড লাল রঙের যে বিট, এটা তো পুরো প্রাকৃতিক। এই যে প্রকৃতি যে এগুলো সৃষ্টি করছে, আজকে শাক সবুজ শাক হচ্ছে আবার লাল শাক হচ্ছে, তাই তো? আরো যেরকম অনেক, এই যে কমলা লেবু একদম দেখবে অরেঞ্জ কালার, গাজরটা অরেঞ্জ কালার, এরকম তো হলুদ কালার, বিভিন্ন রঙের তো ফলগুলো রয়েছে। চেরি ফল যেমন পুরো রেড, স্ট্রবেরি পুরো রেড। তাহলে কি এই ফলগুলো কি কোনো গ্রহকে ইমপ্যাক্ট করছে? অবশ্যই গ্রহকে ইমপ্যাক্ট করছে। আজকে যার দেখবে মনের মধ্যে প্রচন্ড ভয়, সাহস নেই কোনো কিছু করার জন্য, প্রচন্ড ভয়, তারা অবশ্যই লাল ফল, লাল টমেটো এটা খেলে পরে তারা নিজেরাই বুঝতে পারবে যে তারা কতটা ভালো আছে। কেন? তার অগ্নি তত্ত্ব মানে লাল, মঙ্গলের প্রভাবটা কম দেখেই তো তার আজকে মনের মধ্যে প্রচন্ড ভয় কাজ করছে, আত্মবিশ্বাস নেই। আজকে সবুজ মুগ ডাল মানে যেটা দিয়ে তরকা হয় সেটা সবুজ, আবার রাজমাটা লাল। কারণ আছে তো, ছোলার ডাল মুগ ডাল হলুদ, কিন্তু মসুরির ডাল লাল। এগুলো তো প্রকৃতির সৃষ্টি। প্রকৃতি আমাদের জন্য এত সুন্দর করে ভেবে রেখেছে যে প্রত্যেকটা মানুষই কিন্তু বাঁচবে, পশু হোক পাখি হোক। আজকে পশু পাখিকেও তো দানা খেতে দিচ্ছে, কেউ তো এই জীবনে অভুক্ত না। কেন? এলো ওরকম ব্যালেন্স করে লেখা একদম, যে প্রকৃতি আমাদের জন্য সৃষ্টি করেছে। তাহলে আজকে যাদের বাড়ির কোনো কিছু ভাঙার মতন সামর্থ্য নেই, সেখানে কালার যেই দিকের আমাদের আজকে 360 ডিগ্রি আমরা সবাই জানি, তাহলে এই একটা বাস্তুর তার যত বড়ই জায়গা হোক না কেন, কারোর 1 কাঠা জায়গা, কারোর আবার 10 কাঠা জায়গা, তো এই 1 কাঠা থেকে যে জায়গা বা 10 কাঠা জায়গা তার একটা ব্রহ্মস্থান রয়েছে। সেখান থেকে উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ, অগ্নিকোণ, নৈঋত্যকোণ, বায়ুকোণ, ঈশানকোণ সব রয়েছে। প্রত্যেকটা বাস্তুর মাপ অনুযায়ী এবার সেখানে তার 0 ডিগ্রি দেখতে হবে কোথা থেকে নর্থ শুরু হচ্ছে, তারপরে তার থেকে আরো অনেকগুলো দিক আমাদের আছে, সবকটা দিক এখন আমি বলছি না। তো এবার কোন দিকে কোন রং, সেই দিকের কি তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী কিন্তু সেটাকে করতে হবে। এলিমেন্ট যেটা বলে যে বাস্তু এলিমেন্টকে ঠিক রাখতে হবে আমাদের, কোন দিকে জল তত্ত্বে কি আমাদের ব্যবহার করতে হবে, আজকে অগ্নি তত্ত্বে কি ব্যবহার করতে হবে। একটা কাঁটা চামচ একটা মিক্সচার মেশিনেও বাড়িতে কিন্তু অনেক বড় ঝামেলা অশান্তি সৃষ্টি করে দেয়। যদি সেটা, কেন এই যে বললাম না কোণগুলো আছে, আমরা চোখে দেখছি 4টে কোণ, 4টে দিক 4টে কোণ, কিন্তু 32টা কোণ রয়েছে। হ্যাঁ, সেটা তো ভাগ করলে আরো ভাগ করলে, কারণ এই হাতটা কিন্তু শুধু আমরা হাত বলছি না, হাতের আঙ্গুল বলছি, হাতের পাঞ্জা বলছি, হাতের কবজি বলছি, হাতের কোমর, হাতের আর্মস, বাহু, তারপরে গিয়ে কাঁধ, এটা এতটা, এখানে আংটি, এখানে চুড়ি, এখানে অনন্ত বা যেটা হোক কেউ পড়ছে, এখানে আমাদের কিন্তু একটা কোনো এই যে পোশাক, সেই পোশাকটা এখানে আটকে রেখেছে, ধরে রেখেছে। তো সেরকমই যে বাস্তুর কোন জায়গায় কি রাখতে হবে, এটা মানুষে বোঝে না যে সমস্যা কোথা থেকে সৃষ্টি হচ্ছে, সমস্যা উৎস হচ্ছে তার বাস্তু। এবার সেটা যাদের তৈরি করা হয়ে গেছে তারা তখন জিনিস যেই জায়গার যেই এই যে 32টা কোণে কোন জায়গায় কি রাখবে, হয়তো সে ভুল রেখে দিয়েছে, ওখানে হয়তো টিভি রাখার কোনো দরকারই নেই, মানে টিভি রাখার জায়গাই না, সেখানে হয়তো টিভি রেখে দিয়েছে, সেটা হয়তো আবার অ্যাট্রাকশনের জায়গাও হতে পারে, সেখানে অগ্নি জ্বলছে। তাহলে অবভিয়াসলি মানুষের মধ্যে কিন্তু দূরত্বটা বাড়তে থাকবে, সম্পর্কের মধ্যে কিন্তু একটা ঝগড়া অশান্তি ঝামেলা বাড়তে থাকবে। তো এটাকে ঠিক করতে গেলে এবার তখন আমাদের বাস্তুটার পরিমাপ করতে লাগবে। কি বললাম, কারোর 1 কাঠা জায়গা আছে, কারোর 2 কাঠা, কারোর 3 কাঠা, কারো 2.5 কাঠা, কারো 1 কাঠা 6 ছটাক, মানে তার বাস্তু হিসেবে আমাদের সেই ডিগ্রি গুলোকে বার করতে হবে তার পরিমাপ করে। আচ্ছা, আমি একটা কোশ্চেন করছি, সেটা হচ্ছে গিয়ে আমি যেরকম 4টে কোণ, ঠিক আছে, এটাকে ভেঙে আরো 32টা করা যায়। হ্যাঁ, করা যায় না, এটা আছে 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 সেরকমই কোন জল তত্ত্ব যেদিকে আছে সেই
সেই দিকে আমি রান্নাঘর করলাম, ঠিক আছে। এইবার আমি সেটাকে আবার আবার ভাঙলাম, আমি মানে ভাঙলাম মানে কি কালারে ভাঙলাম, এবার ওই জায়গাটায় নীল কালার করে দিলাম, ঠিক আছে। তাহলে কি হবে? এই যে মানে মানুষের একটা জায়গা, মানে এইটা হচ্ছে অনেক বড়, যে আমরা জল মানে নীল ধরে নিচ্ছি, হ্যাঁ, তাই তো। হ্যাঁ, কিন্তু ওখানে এলিমেন্টের ব্যাপারটা আমাদের বুঝতে হবে। সব আজকে জল তত্ত্ব মানে যে নীল করতে হবে তার কোনো মানে নেই। আমি বললাম না অনেকগুলো কোণ আছে, সেই কোণের এলিমেন্টের মানে তত্ত্বগুলোকে কিন্তু অন্যভাবে, সেই তত্ত্বটাকে আমরা কি করে জাগিয়ে তুলবো, বা সেটাকে কি আমরা মেরে দেব, মানে সেটা কি চিরকালের জন্য সেটাকে বন্ধ করে দেব সেই জায়গাটাকে, নাকি না সেই জায়গাটাকে বাঁচিয়ে রাখলে আমার ঠিক থাকবে, এটাই হচ্ছে মেন বিষয়। মানুষের ধারণা যে আমরা নীল, জল তত্ত্ব মানে নীল, আমি ওই জায়গাটা নীল করে দিলাম, হয়তো অনেকে করেও দিয়েছে, দেখবে এখনো পর্যন্ত সে কিন্তু সেই সমস্যা থেকে বেরোতে পারেনি। কারণ হলো আমার ওখানে যে বাস্তুর, যে আমি বলছি না 32টা কোণ, এবার সেই কোণটা আমার কি জোন পড়ছে সেটা দেখতে হবে, সেই জোনের আরো মানে ডিপ 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 ব্যাপার আছে, সবকিছু বলা সম্ভব হয় না। অনেক কষ্ট করে রপ্ত করতে হয়েছে জায়গাটা। আর সবাই তো দেখবে, যারা ভাবছে যে জল তত্ত্বের জায়গা মানে নীল করে দিয়েছে, তাদের দেখবে অনেক রকম দিক থেকে লেট হয়ে যাচ্ছে, তাদের বিজনেসটা নষ্ট হয়ে যাচ্ছে। বিজনেসটা আজকে হওয়ার কথা ফাইনাল, সেটাকে 10 দিন পর 8 দিন পর গিয়ে হচ্ছে, এই সমস্যাগুলো তাদের আসছে। জল তত্ত্ব মানে ওই নীল সেটা ভেবে নিলে হবে না, এটাই বাস্তব যে আমরা সেই জায়গাটাকে কি জিয়ে রাখবো, নাকি না সেখান থেকে আরো জলের ফ্লো বাড়াবো, বা সেখানে কোনো বাদ দেব। জলের জায়গা মানে সেই জল আসলে আমাদের ভালো হবে, না সেই জলকে আমরা বাদ দিয়ে রাখলে ভালো হবে। এটার একটা শুধু তো আজকে জল মানে আবেগ, মন, তাই তো। এবার দেখবে অনেকে আছে না কথায় কথায় কান্না করে, তাকে দেবে কেউ পৌঁছেই না, তাই তো। যখনই তার আবেগটাকে বন্ধ করে দিল, কান্না করছে না, সে স্ট্রিক হয়ে গেল, তখন তাকে নিয়ে সে ভাবনা চিন্তা করবে যে ওই মানুষটা কি করে নিজেকে বদলাতে পারলো, তাহলে ওর কি প্ল্যান চলছে, ও কি করতে চাইছে, আসবে তো। তাহলে এইবার আমরা যদি ওই জল তত্ত্ব মানে সেখানটা যদি আরো নীল করে দিই, না সেই জায়গাটা তো আমি আরো জলের পরিমাণ বাড়িয়ে দিলাম, সেই জলটা আমার বাড়াতে হবে কি না হবে সেটা দেখতে হবে। কারণ ওই জলটা যদি আমরা বাড়িয়ে দিই, বাড়ির কোনো ব্যক্তিরও তো আবেগ বেড়ে যেতে পারে, তাহলে সেই আবেগের বশত অনেক কিছু ভুল করে রাখতে পারে। কারণ কারো না কারো তো চন্দ্রের দশা আসতেই পারে, বুধের দশা আসতেই পারে, তো সেই জায়গা তখন কি করবে। তাহলে সবকিছু বিচার, কারণ একটা বাস্তু ঠিক করলে পরে যা আজকে কেউ ধরো আমাদের কাছে আসছে, একজন ব্যক্তি আসছে তো পুরো পরিবারকে নিয়ে আসছে না, কিন্তু ওই একজন ব্যক্তির জন্য পুরো পরিবার এবং তার জন্ম আরো যে বৃদ্ধি হবে তারাও ঠিক থাকবে, যদি সেই জায়গাটাকে সেইভাবেই রাখতে পারে। এটা একদিনের জন্য নয়, তত্ত্বটাকে যদি আমরা ব্যালেন্স করে দিই তাহলে কিন্তু এটা মানে পরম্পরা হয়ে আসবে। কিন্তু সে যদি ওই জায়গাটা যদি ওইভাবেই ঠিক রাখতে পারে, তাহলে এবার আজকে বাড়িতে 10 জন বা 5 জন সদস্য রয়েছে, কেউ তার চন্দ্রের দশাতে আমার কাছে আসলো, আমি কি করে কি করব আমি বুঝতে পারছি না, আমরা তো বুঝে নিলাম, বুঝে নিয়ে তার ওই জায়গাটা ঠিক করলাম, ঠিক আছে। এবার কেউ হয়তো নীল করে দিল, উনি তো আরো ভুগবে, তার সাথে আরো যারা চন্দ্রের দশা ভোগ করবে তাদেরও সেম চলে আসবে। এবার সেটা নেগেটিভ দশা হলে তো আরো মানে আমাদের সবকিছুকে ব্যালেন্স রেখে করতে হবে। যখন চলে সেগুলোকে কি করতে হয়, মানে কাটাতে গেলে কি করতে হয়, কাটাতে হয়, কাটাতে তো অবশ্যই কি, তখন তার জব দেখতে হবে। এবার জন্ম ছকে তার সেটা অগ্নিতত্ত্বে পড়েছে কিনা, পিতৃতত্ত্বে যদি অগ্নিতত্ত্ব বলে পড়ে তাহলে চন্দ্রের যে নেগেটিভ দশা সেটা আমাদের হবন যজ্ঞের মাধ্যমেই কাটাতে হবে। যদি পিতৃতত্ত্বে থাকে তাহলে আমাদের সেটা আরো বিচারযোগ্য দিয়ে তাকে রত্ন ধারণ করাতে হবে। যদি বায়ুতত্ত্বে থাকে তাহলে সেটা আমিও তার জন্য সংকল্প করে জব করব, সেটা একবার, দরকার পড়লে 2 বার 3 বার সংকল্প করে জব করছি, কিন্তু তাকে জীবন যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত তাকে জব করতে হবে। কারণ আমি সেই চন্দ্রদেবকে ওই স্থান থেকে নিয়ে অন্য জায়গায় বসিয়ে দিতে পারবো না, সেটা তার ওই জন্মগত ওইখানেই থাকবে। সেইখান থেকে যেন কোনো নেগেটিভ প্রভাব সে না ফিল করতে পারে, নেগেটিভ প্রভাব না আসে, সেই চন্দ্রের নেগেটিভ দশাটাকে কাটানোর জন্য তাকে কিন্তু জবই করতে হবে।
আচ্ছা আচ্ছা। আর যদি জল তত্ত্বে সেই চন্দ্রের কোনো প্রভাব থাকে তাহলে কিন্তু তাকে দান করতে হবে। দানের মাধ্যমে জলেই চন্দ্রের যে কিছু দ্রব্য আছে সেই দ্রব্য দানের মাধ্যমে তাকে কিন্তু সেই নেগেটিভ দশাটাকে কাটাতে হবে। এগুলো কিন্তু আচ্ছা, এই সবটাই দান পরীক্ষিত। থেকে একটা মনে আসলো যে অনেককে বলতে আমি শুনেছি যে কিছু জিনিস কেনার সময় বার্গেনিং করতে হবে। মানে বার্গেনিং আমরা এখন করি, জেনারেলি করি, কিন্তু বলে না যে এক দামে জিনিসটা কিনে আনবে। আমরা একটা কোনো কিছু যখন কিনছি সেটাকে কোনো কনসেন্ট্রেট দিয়ে কিনছি। এবার যত বেশি বার্গেটিংটা না, এটা একটা বুধের ব্যাপার হয়ে চলে আসে, রাহুর ব্যাপার হয়ে চলে আসে। মানে সে খালি কোনো কিছুর উপর কনফিডেন্ট লেভেলটা নেই, সে খালি এদিক ওদিক ঘুরছে, এটা একদম অন্যরকম একটা বিষয় হয়ে চলে যায়। বুঝতে পেরেছো তো? তো যেই জিনিসটা আমরা কিনবো আমাদের নিজেদের প্রয়োজনে কিনছি, সেটা নিয়ে যেন আমাদের মনের মধ্যে কোনো দুবিধা না থাকে যে একটা জিনিস কিনতে যাচ্ছি, বার্গেটিং করতে যাচ্ছি, মনে হলো ঠকে গেলাম, এরকম মনে হয়। একটু কম নিন না, কম নিল বললে পরে আরটু মনে হয় কম নিত, তাই তো? আদৌ কি জিনিসটার দাম এত বেশি? তাহলে এই যে যে জিনিসটা কিন্তু সেটা কিন্তু কোনো একটা গ্রহের মানে কোনো গ্রহের দ্রব্য বা কোনো গ্রহের জিনিস, তাই তো? বা তুমি ধরতে পারো আজকে ধরো কোনো ডাল, কোনো একটা ধরো রাজমা, মানে কোনো একটা ফল সবজি কিছু কিনতে গেল, সেটা তো গ্রহদেবেরই তো কারকতা দ্রব্যের মধ্যে পড়ছে, তাহলে সেই এফেক্টটাও কিন্তু চলে আসে। আচ্ছা, চলে আসে বার্গেটিং করতে গেলে। কিন্তু বড় বড় সব মানে শপিং মল বা যেখানে আছে সব ফিক্সড রেট করে দেয়, যাতে তাদের কোনোভাবেই যেন কোনো গ্রহের নেগেটিভিটি এফেক্ট না পড়ে। একটা বার্গেটিং করতে করতে দুটো কথা বেরিয়ে যায়, তাতেও কিন্তু বুধ খারাপ হয়ে যায়। যত বেশি গালাগালি দেবে, যত বেশি অশ্লীল ভাষায় কথা বলবে, তত বেশি কিন্তু বুধ তার খারাপ হতে থাকে। আচ্ছা। আর যত বিজনেসম্যানরা আছে দেখবে গালাগালি দিয়েই কথা বলে বেশি। কেন? মাথা প্রচন্ড গরম থাকে, বিজনেস বড়, আর এটাই তো সর্বপ্রথম ভুল হয়ে যায়, তার বিজনেসকে ডাউন করতে থাকে। গ্রহের প্রতিকার শুধু রত্নতে নয়, তার বিজনেস ভালো করতে হবে মানে তাকে পান্না পরে নিলে হবে তা নয়। পান্না পরেও দেবে অনেকে ভালো পায় না, আবার কেন পায় না? আজকে পান্না হাতে পড়া রয়েছে, সে তার বোনের সাথে খারাপ ব্যবহার করছে, সে তার যে কোনো স্টাফের সাথে গালাগালি দিয়ে কথা বলছে সব সময়, তাতে করে বুধ অসন্তুষ্ট হচ্ছে। সে মানে একটা ভালো পান্নাও তাকে ভালো কাজ দেবে না। অনেক কিছু বিষয় আছে, সেগুলো তথ্য অনুযায়ী, সেগুলো তার জন্ম ছক দেখে, তার বাস্তু ছক দেখে সবকিছু করে তাকে কিন্তু ভালো রাখা যায়। আচ্ছা, বাস্তুর চারটে কোণ, এই চারটে কোণে যদি কালপুরুষ থাকে কি হবে? চারটে কোণে যদি কালপুরুষ, মানে তুমি যে এই যে কালপুরুষের কথা বলছো, হ্যাঁ এই কাজটা আমি করে এসেছিলাম, এর আগের পডকাস্টে করেছিলাম। কালপুরুষ মানে আমরা জানি যে কালপুরুষ একটা কোনো আত্মা। কোন ব্রাহ্মণ যদি অপঘাতে অমাবস্যার দিনে মৃত্যু হয়ে যায় বা কিন্তু সুইসাইড করেছে, তো তার আত্মাটা অতীব ভয়ঙ্কর হয়ে যায়, সেটা কালপুরুষের রূপ একটা ধারণ নেয়। তো এটা আমি শুনেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তান্ত্রিকরা মরে গেলে কালপুরুষকে ধারণ নেয়, অনেকে যেমন বিভিন্ন আত্মা থাকে, নাম আছে, তো সেরকম। তো এই যে বাড়ির চার কোণে চারটে কালপুরুষের ছবি কেউ চিত্র কোন দর্পণের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে রেখে দিল। দেখো আমি একটা কথা বলি, তোমার ধরো তুমি যাকে দিয়ে কোনো কিছু করাচ্ছ, সে তোমার কথা শুনবে? তাকে আমি বললে তো সে শুনবে না। তাহলে যে ওই কালপুরুষটাকে বলেছে বাড়ির চারপাশে রেখে দাও তোমাদের ভালো হবে, সে তো ওই বাড়ির লোকের কেউ না, বাড়ির লোক তাকে সাধনাও করেনি, তাই তো? সে শুনবে, যে দিয়েছে তার কথাই শুনবে। আর ওর যদি একটু হিতে বিপরীত 19-20 হয়, দেখো আত্মা তো সবসময় আমাদের ভালো করে না, ওনারা খারাপই করে, তাই তো? নেগেটিভ এনার্জি। একটা কালপুরুষ যদি বাড়ির চার কোণে থাকে, মানে একটা ভয়ঙ্কর আত্মার মাঝখানে সে রয়ে গেল। তো তার ভালোটা কোন দিকে হবে? এই জিনিসটাই আমার এক ভক্তের সাথে করেছিল। এটা তো তুমি আগের পডকাস্টে বলছিলে। এটাই করেছিল।
তাকে বাড়ি থেকে বের করানো, তাদের বাড়ি থেকে এবং ওই মা ছেলের বাড়ি থেকে কাটানো প্রচন্ড কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা, খালি জিনিসটাকে লেন্দি করে নিয়ে যাচ্ছে, কিছুতেই ওদের বাড়িতে কোনো ক্রিয়া করতে পারছে না। তারপরে আমার মন্দির থেকে বসে মন্ত্রখালি চালান করা হয়েছে। লাস্ট যখন চালান করেছে তখন বলেছিলাম দেখবি দুজন ব্যক্তি চলে যাবে, হ্যাঁ, আর সেটা হলে আমাকে জানাবি। তো আগে একজন গেছে, তবে যেদিন আমি একজন যাওয়ার পর আমি ক্রিয়াটা কি ক্রিয়া করেছিল? কোনটা আমি হ্যাঁ, এটা আমরা প্রয়োগ করেছিলাম। এগুলো সব প্রয়োগ তো বলা যায় না। সুদর্শন, হ্যাঁ, এটা সুদর্শন প্রয়োগ হচ্ছে মানে খুব মারাত্মক। এই সুদর্শন প্রয়োগ ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থেকেও কিন্তু মানুষকে সুস্থ করা যায়। কি করতে হয় এটার জন্য আলাদা কি আছে? এটা তো আমার মানে গুরুমুখী আচ্ছা। বিদ্যা, এটা তো আমি বলতে পারবো না। আচ্ছা, তো যে যেরকম ভাবে বলে, বাট আমি কি পদ্ধতিতে করি কি করি সেটা সম্পূর্ণ আমার গুরু আমাকে জানিয়ে দিয়েছে। এটা আমি সবার সামনে বলতে পারবো এইটার না। এফেক্টটা কি রকম? এটার এফেক্ট মানে ইনস্ট্যান্ট। একটা মানুষ দেখবে কোন রকম কোন তান্ত্রিক ক্রিয়া মানে কোন ভূত প্রেত খারাপ আত্মা চালান করা থাকলে, এই রিসেন্ট আমি একজনের কাটিয়েছি। তো কি হয়েছে, সে আমার আজকে এখনের না, দীর্ঘ বছরের ভক্ত। আসে যায়, ভালো আছে, কিন্তু ভালো থাকার পরও মানুষ একটা সুন্দর সম্পর্ক আমাদের সাথে রাখে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে অনেকদিন ওনার কোনো খোঁজ খবর নেই। তবে যাই হোক, এই যে আমাবস্যাটা গেল তার আগে মন্দিরে এসেছিল যে আমি কি আসতে পারি, হ্যাঁ আসুন, কোনো অসুবিধা নেই। তো মন্দিরে আসার পর দেখলাম উনি আর সেই মানুষ নেই, পুরো মানে একদম এরকম রোগা হয়ে গেছে, কথা বলতে পারছে না। উনি একজন প্রমোটার, কথা বলতে পারছে না, পা এরকম গোদা হয়ে গেছে, এত মানে শরীর তো শুকিয়ে গেছে, কথা বলতে এমন মারাত্মক বান তার উপর মেরেছে। আচ্ছা, যে নাকি বাইক নিয়ে আসতো সে এখন বাইক চালাতে পারছে না, মাথায় কোনো কাজ করতে পারছে না। তারপরে তাকে নিয়ে তারাপীঠে এবার তার ক্রিয়াগুলো কাটানো হলো। সে হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। ওই ইনস্ট্যান্ট সুদর্শন প্রয়োগ দ্বারা তাকে হাঁটানো হয়েছে, কথা বলা হয়েছে। যে নাকি তারাপীঠের থেকে ওই যোগমায়া আশ্রমে আসতে পারছিল না, সেই ব্যক্তি কত সুন্দর হেঁটে তারপরে সেই রুমে গেল। তার মানে ওইখানে দাঁড়িয়ে মানে তাকে ক্রিয়া কাটিয়ে তাকে বুঝিয়ে ওখান থেকে পাঠানো হয়েছে। শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে, মানে কোন দিকে ওনার প্রবলেম সৃষ্টি হয়নি, এরকম ভাবে তার উপর পেট চালান করা হয়েছে। একটা না মানে একাধিকবার তাকে মানে চালান করা হয়েছে। যেহেতু উনি একজন প্রমোটার, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো মানুষের একটা হিংসাত্মক ব্যাপার থাকে। একাধিকবার তার উপর কিন্তু এই চালানটা করা হয়েছিল, যার জন্য আজকে সে মৃত্যুর জায়গায় চলে এসছে। কিন্তু যাকে দেখেছি এত স্ট্রং, কথা বলার ধরন তার আলাদা। একজন জানি প্রমোটার, তারা কথা বলার ধরন কত রকম থাকে, কত স্মার্ট, কত সেই ব্যক্তি আজকে কি অবস্থা। তো তাকে এই আমাবস্যার দিনকে সেটা কাটিয়ে তাকে সুস্থ, সে এখন অনেক সুস্থ, এখনো বাকি আছে। আচ্ছা, আরো দুবার তার উপর কেন, দেখো সবসময় একবারে সবকিছু হয়ে যাবে তার কোনো মানে নেই, অত সোজা না। এটা তো মানে তোমরা যেটা সেটা রিকোয়েস্ট করছো ভগবানকে, তোমরা তো অর্ডার দিতে পারছো না। কারণ তার জন্মগত যেই গ্রহ নক্ষত্র অবস্থান, তো সেটা ওই মানুষ যদি ভেবে নেয় যে ওই একবার আমি তার জন্য মন্ত্র প্রয়োগ করলাম, সে একদম সুস্থ, আমি ভগবান তাকে ঠিক করে দিলাম, হাত জোর করছি, তারা অন্য জায়গায় কোথাও কিছু করতে পারে, আমি অন্তত পারবো না। তার জন্য একাধিক, তাকেও ধৈর্য ধরতে হবে, একাধিকবার প্রয়োগ করতে হবে, সোজা নয়। যেটা ভগবান নির্ধারণ করে রেখেছে তার জন্য আমরা খণ্ডানোর কে? তবে হ্যাঁ, আমরা বিনতি করে ভগবানকে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি, তার জন্য সবকিছু করতে পারি। তাকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরে আমাদের কিন্তু সেই ক্রিয়াটাকে কিন্তু বারবার কাটাতে হবে। তারপরে একটা মজবুত রক্ষা কবচ তাকে দিতে হবে, সেটাও বিচার যজ্ঞের মাধ্যমে, সেটা তার কি লাগবে। আর অবশ্যই তার মধ্যে কিন্তু বাস্তু বন্ধন, অনেকে বলে বাস্তু বন্ধন, কিন্তু এই ঘট রেখে ত্রিশূল রেখে বাস্তু বন্ধন নয়। বাড়ির যে আমাদের যে 32টা কোণ আছে, 32টা কোণে কি কি জিনিস কোথায় থাকবে সেটা যখন সঠিক জায়গায় রাখবো তখনই হবে প্রকৃত বাস্তু বন্ধন। এলিমেন্টকে যখন আমরা ব্যালেন্স করাতে পারবো যে কালারের মাধ্যমে, তখনই কিন্তু বাস্তু বন্ধন। না হলে নচেত ওই ঘট কিচ্ছু করবে না আমাদের, ত্রিশূল কিচ্ছু করবে না আমাদের। বাস্তুকে বন্ধন করতে গেলে কি কি লাগে? বাস্তুতে আমি কি বললাম, আমাদের বাস্তু বন্ধন মানেই হচ্ছে 360 ডিগ্রিকে
পুরো আমরা একদম সঠিক ব্যালেন্সের জায়গা আনছি। 360 ডিগ্রির মধ্যে 32টা কোণ রয়েছে। এই 32টা কোণে 32টা জায়গায় কি কি রাখতে হবে, কি কি করতে হবে, সেগুলো যখন ঠিক করে দিচ্ছি, তাহলে পুরোটাই তো 360 ডিগ্রি ঘুরে আমাদের একটা সুন্দর বলয় তৈরি করে দিল। ওটাই তো বাস্তু বন্ধন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তা ঠিক। আর বলছিলাম যে অনেক সময় না এল এল বাস্তু, টি বাস্তু, টি কাটিং জমি, ঠিক আছে, এল কাটিং জমি, এগুলো কি ভালো? এগুলো একদমই ভালো না। এল বাস্তু যে হচ্ছে, এল একটা বন্দুকের মতন দেখা যাচ্ছে, দেখবে ওই যে এল বাস্তু না সব সময় না তাদের একটা হিটেড মন থাকে, মানে খালি মেরে দেবো কেটে দেবো, সেই বাড়ির লোকেদের মধ্যে থাকে, অন্য কারোর উপর থাকবে, অন্য কেউ তাদের বাড়ির লোকের উপর সবসময় একটা রাগান্বিত ভাব থাকবে। তার মাথা কোথায়, তার পা কোথায়, তার হাত কোথায়। যেমন আমি একটা কথা বলি, বলতেও খারাপ লাগে, যারা অ্যাবনর্মাল, যারা ওই কি বলে ওটাকে, একটু বলো আমাকে। মেন্টালি একটু, না না মেন্টালি নয়, যারা হ্যান্ডিক্যাপ, হ্যাঁ হ্যান্ডিক্যাপ, হ্যাঁ ফিজিক্যালি চ্যালেঞ্জ, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, তাদের তো ঠিক দেখবে তো, মানে হাত পা, আমার বলতে আমি তাদের কারোকে মেনশন করে বলছি না, যে কারোর পাটা দেখবে এরকমই, তো বাস্তুটাও ঠিক ওরকম হয়ে যায়, তার কোনো কিছুই থাকে না। আচ্ছা দেখবে সেই বাড়ির লোকরা না বিভিন্ন সমস্যার মধ্যে মানে জড়িত থাকে, কোনো কিছুই তাদের কিন্তু সাকসেস হয় না, আর হতে পারে না, হবেও না, হাজার প্রচেষ্টা করলে। এইবার যে এই যে এলটা আসলো, ওই যে এল এর জায়গাটা, ওই জায়গাটা কেটে দিতে হবে, সেটার একটা বিধি আছে। মানে আমার ওই জায়গা আছে কিন্তু বাট ওটা নেই, আচ্ছা, ওটাকে আমরা সমান্তরাল করে দেব, সেটার কিছু পদ্ধতি আছে যে আমরা কেটে দেব, মানে কথাটা ওরকম ভাবে আসে। আমি ভোগ মানে ব্যবহার করছি, বাট আমার বাড়িটাকে একটা চৌকো স্কোয়ার বা আয়তক্ষেত্র যেরকম আমাদের আছে সেরকম জায়গাটা স্কোয়ার টাইপের নিয়ে চলে আসলাম। ওখানের যে নেগেটিভ এনার্জি, এই যে এল হয়ে যাচ্ছে, তার যে নেগেটিভ প্রভাব যেন আমাদের মধ্যে এসে না পৌঁছাতে পারে। এইবার সেই এলটা কোন দিক দিয়ে বেরিয়েছে, সেই লেজটা, সেইটা কোন এলিমেন্ট পড়ছে, সেই এলিমেন্টের সেই জিনিস দ্বারাই কিন্তু আমাদের এই জায়গাটা কাটতে লাগবে। আর টি, ওই সেম সবকিছুই একই। টিটাকে ওরকম করতে, হ্যাঁ আমাদের ওইটাকে তাহলে কি করতে হবে, আমাদের কাটতে হবে জিনিসটাকে। টিটা এরকম ভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, তাহলে আমাদের এই যে টি এর যে লেজটা বেরিয়ে আসলো, এটাকেও তাহলে আমাদের একটা দেখতে হবে, কেটে দিতে হবে, সেটা কোন বাস্তু বিচারের মাধ্যমে সেটা কোন তথ্যে পড়ছে, সেইখানে তথ্যের সেখানে কি মানে মেটাল আছে সেটা দেখে নিতে হবে, সেইভাবেই কাটতে হবে। কাটলে কি পুরো প্রবলেম সলভ হয়ে যায়? একদম অবশ্যই, সেখানে টি আছে, একটা লেজুর জুড়ে আছে, মানে একটা বাঁশ দিয়ে কে ঠেকনা দিয়ে রেখেছে। আচ্ছা, বাঁশটা সরে গেলেই তো সে উপর থেকে পড়ে যাবে, তো তাহলে একটা সবসময় আতঙ্কের মতন থাকবে বাড়ির লোক। আচ্ছা, কোনো না কোনো কিছু নিয়ে আতঙ্ক, কোনো না কোনো কিছু নিয়ে কনফিউশন একটা তৈরি হতে থাকবে। আচ্ছা, কোনো কিছুর মধ্যে দেখবে সেটেলমেন্ট যে একটা কিছু, সেই সেটেলমেন্ট ব্যাপারটা থাকবে না। আচ্ছা, এটা প্রবলেম হয় টি বাস্তুতে। হ্যাঁ, আজকে টিটা আমরা বোঝাচ্ছি কি, এইভাবে দিচ্ছি একটা নিচে, তাহলে একটা কোনো কিছু উপরের জিনিসটাকে ধরে রেখেছে, বা উপরের জিনিসটা দিয়ে নিচের জিনিসটা ঝুলছে। তাহলে এইবার ওখান থেকে যদি কোনো একটা সরে যায়, আলটিমেটলি ওপরটাও হালকা হয়ে গেল, নিচটাও পড়ে গেল, তাহলে মানুষের কি হবে, একটা দোদুল্যমান মন থাকবে, সেখানে দেখবে কোনো কিছু কনসেন্ট্রেট করতে পারছে না, সবকিছুর মধ্যে একটা আতঙ্ক, আত্মবিশ্বাস থাকবে না, তো বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে, বিভিন্নই সমস্যা। এবার সেই টিএল লেসটা কোন দিকে আছে সেটা দেখতে হবে, সেটা দক্ষিণে না উত্তরে না পূর্বে না পশ্চিমে, অনেক কিছু, এগুলো বাস্তু মুখে বলে ঠিক করা যায় না। বাস্তুতে দেখবে যে অগ্নিকোণে জল ব্যবহার করছে, তো এখানে লাল রং করে দাও, প্রপার অগ্নিকোণটাই কোথায় সেটা তো মাপ অনুযায়ী করতে হবে। আজকে 32 সাইজ, মানে কিছু মনে করো না, বলতে হচ্ছে 32 সাইজ যদি একটা ব্লাউজ থাকে, যেহেতু আমি একজন নারী আমি সেই হিসেবে বলছি, এই 32 সাইজটা দেখবে কারো একটু বড় হয় আর কারো ছোট হয়, একটুখানি সেলাই করে নিতে হয়, তাই তো? মাপটাই এমন থাকে যাতে যার প্রয়োজন পড়বে সে একটুখানি সেলাই করে নিতে পারবে, তাই তো? তাহলে আমাদের সবার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু সব মানে সমান নয়, তাহলে সবার বাস্তুতে মাপটাও কিন্তু সমান নয়।
তাহলে এবার মুখে বলে দিয়ে অগ্নিকোণে জল ব্যবহার হচ্ছে, তাহলে লাল রং করে দাও। অগ্নিকোণটা প্রপার কোন দিকে পড়ছে? আমাদের চোখের দেখায় যে এটা অগ্নিকোণ তা না, চোখের দেখায় আজকে এই দেওয়ালটা পুরো দেখছো পূর্ব, কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে পূর্ব কোথা থেকে শুরু? সেটা তো কম্পাস ছাড়া বোঝা হ্যাঁ, যাবে না। এটা তো একদম আমাদের তখন মাপ অনুযায়ী সে আমাদের একদম পূর্ব কোনটা সেখানেই আমরা সেটা করব। আচ্ছা, তো যেভাবে হাতের ভাগটা দিলাম, হ্যাঁ, পূর্বটা এত বড়, কিন্তু এইখান থেকে পূর্ব কোথায় শুরু, এখান থেকে উত্তর কোথায় শুরু, এখান থেকে পশ্চিম কোথায় শুরু, এখান থেকে দক্ষিণ কোথায় শুরু, কোথায় গিয়ে শেষ, যে পূর্ব যে দক্ষিণে মিশছে সেই কোথা থেকে পূর্ব শুরু হয়ে দক্ষিণ কোথায় গিয়ে শেষ হয়েছে সেই কোণাটা, এগুলো কিন্তু সবটাই বিচারযোগ্য। মুখে বলে কেউ বাস্তু ঠিক কেন এখনকার দেখি শুনি, মুখে বলে বলে সে নিজে বাড়ি তৈরি করবে বলছে। আচ্ছা, তো বাড়ি তো তৈরি করবে, পরে সেটা বুঝবে না আমাদের তো বাস্তু নিয়ে অনেকটা জানা হলো, কারণ আমাদের অডিয়েন্সের জন্য তুমি কিছু কুইক টিপস দিতে পারবে কি বাস্তুর ব্যাপারে? আমি সব থেকে ভালো একটা টিপস দেব, যারা দেখবে ব্যবসা বাণিজ্য করছে তাদেরকে আমি এইটুকু বলবো, তারা যদি ঠিক উত্তরে যদি কোনো আগুনের ব্যবহার করে তাহলে কিন্তু ব্যবসা অনেক চোট করবে। একদম, তাহলে আগুনের ব্যবহারটা বন্ধ করতে হবে। আর উত্তরে যদি কোনো আয়না থাকে, সেটা মুখ দেখার জন্য যদি থাকে তাহলে সেটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, কারণ যেন অপোজিটের দক্ষিণের কোনো কিছু ভারী জিনিস যেন উত্তরে দেখা না যায়, উত্তরে আয়নাতে। আচ্ছা, ঠিক আছে, এটা সর্বপ্রথম। আর মানে ব্যবসা বাণিজ্য যদি দক্ষিণে আয়না থাকে তাহলে কিন্তু তার ব্যবসা বাণিজ্যতে আরো কিন্তু হানি ঘটে। দক্ষিণের আয়না সরিয়ে উত্তরে লাগাতে হবে, ঠিক উত্তরে। আর মুখ দেখার জন্য যদি সেটা হয় তাহলে অবশ্যই সাদা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। কোনো ভারী বস্তু যেন, সিঁড়ি, ভারী বস্তু, কোনো লাইট, কিছু যেন সে আয়নাতে দেখা না যায়। এটা ব্যবসা বাণিজ্যের দিক থেকে। যারা দেখবে একদম উত্তরে আগুন ব্যবহার করছে, মানে সেটা কারেন্টের কোনো জিনিস হতে পারে, আবার রান্নাঘর হতে পারে, আবার মিটার বক্স মানে মিটার ঘরও হতে পারে, দেখবেন নার্ভের প্রবলেম শুরু হয়ে যায়। আচ্ছা, হাজার ডাক্তার দেখালেও কিন্তু নার্ভের প্রবলেম ঠিক হবে না যতক্ষণ সেই উত্তরের আগুন ব্যবহারটা বন্ধ না করবে। এবার আমি একটাই কথা বলি, সেটা বিচারযোগ্য, কারণ আমরা উত্তর যে দেখাচ্ছি, উত্তরে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি সে কি ব্যবহার করছে, সেইখানে এবার আমরা কালারটাকে সেরকম দেব, সে আগুনের প্রভাবটা যেন তাদের মধ্যে না পড়ে। এরপর আস্তে আস্তে কালার কারেকশনে চলে যাবে, কালার থেকে। কেন উত্তরে আগুন আছে মানে সে সরাতে পারছে না, কিছু করার নেই। কিন্তু সেখানে এই যে ছোট ছোট কোণগুলো বেরিয়ে গেছে না 32টা দিক, এইবার ওই এক একটা ভাগের আমরা দেখবো যে সেখানে কোন তত্ত্বটা, মানে কোনটা, এই আগুনটাকে আমরা কি করব, আগুনটাকে কি বুঝিয়ে দেব না মেরে দেব না জিয়ে রাখবো, নাকি না আগুনের ফ্লোটা কি করবো, এটা আমাদের তখন বিচারের জায়গায় চলে আসে, তখন কালার থেরাপির মাধ্যমে। তো আগুনের ব্যবহারটা, উত্তরে আগুনের ব্যবহারটা একান্তই বন্ধ করা উচিত, কারণ তাতে করে বিজনেসেরও ঘাটতি হয় এবং নার্ভের পেশেন্টও তৈরি হয়ে যায়। তাই উত্তরে আগুন যেন কোনোভাবে প্রতিফলিত না হয়, যদি ওখানে কোনো ইলেকট্রনিক্স এর জিনিস ব্যবহার করে ইমিডিয়েট যেন সেটা বন্ধ করে দেয়। তাহলে আজকে অনেক কিছুই জানলাম এই বাস্তু আর তন্ত্রের মাঝখানে ব্রিজের ব্যাপারটা। সাধকেরও বাস্তু দেখতে হয় আর সবার তো দেখতেই হয় ইলেকশন। আবার নেক্সট দিন একটা অন্য ভালো এপিসোড নিয়ে আসবো, আর আপনারা কিন্তু এই এপিসোডটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, এনজয় করবেন। আর কোথা দিয়ে দেখছেন এটা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ। সত্যটা ভয়ঙ্কর।